আসসালামু আলাইকুম। আজকে ৩১শে জুলাই ২০২৪। আজকে দিনটি ছিল বেশ ঘটনাবহুল। আজকে বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মার্চ ফর জাস্টিস নামে একটি কর্মসূচি পালন করেছে। বিভিন্ন আদালত পাড়ায় তারা বিক্ষোভ শুরু কর্মসূচি পালন করেছে এবং বলা যায় যে তারা সফল হয়েছে এবং সরকারকে দেখাতে সক্ষম হয়েছে যে তাদেরকে আসলে দমানোটা সরকারের পক্ষে এত সহজ নয় এবং সরকারও মনে হচ্ছে যে কিছু কিছু জিনিস আমলে নিচ্ছে। তার আগে আজকের দিনে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা যেটা আমার চোখে পড়লো। আমার মনে হয়েছে যে এগুলা নিয়ে কিছু কথা বলা যায় বা আমার কিছু কথা বলতে ইচ্ছা করলো। যেমন আজকে ওবায়দুল কাদের ছাত্রলীগের সাবেক নেতাদেরকে ডেকেছিলেন মতবিনিময় সভায়। ঘটনাটা যেরকম ঘটে যে বিনিময় সভায় বেশ হট্টগোল হয়েছে। হট্টগোলের কারণ হচ্ছে ওবায়দুল কাদের তাদেরকে মতবিনিময় সভায় ডেকে ওবায়দুল কাদের নিচে তার বক্তব্য দিয়ে চলে যাওয়ার একটা প্ল্যান করেছিলেন, কিন্তু সাবেক ছাত্রলীগ নেতারা তারা কিছু কথা বলতে চেয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে তাদের সেই সুযোগ দেওয়া হয়নি। ওবায়দুল কাদেরের ভঙ্গিতে কথাবার্তা বলে, অর্থাৎ আওয়ামী লীগ যেভাবে দেশ চালানোর চিন্তাভাবনা করে, তাদের দলের সভানেত্রী শেখ হাসিনা যাকে তাকে যখন তখন যেভাবে খুশি সেভাবে তারা মন্ত্রিত্ব দেয়, এমপি বানায়, যা খুশি তা করে। সেখানে রাজনীতি বিবেচনা করা হয় না, দলের অবস্থান বিবেচনা করা হয় না, দলের লোকজনের সাথে বা দেশের মানুষের সাথে তার কোনো ইন্টারাকশন আছে কিনা সেটা নিয়ে চিন্তা করা হয় না। তারা যেটা করে সেটা হচ্ছে যে শেখ হাসিনার ইচ্ছা হলো যাকে তাকে রাস্তায় ধরে হোক বা ঘরের কাজের লোক হোক, যেই হোক না কেন, প্রধানমন্ত্রীর ইচ্ছা হয়েছে অর্থাৎ শেখ হাসিনার ইচ্ছা হয়েছে, তাকেই তিনি তার দলের পদ দিয়েছেন, তাকেই মন্ত্রী বানিয়েছেন, তাকে এমপি বানিয়েছেন, তাকেই পয়সাওয়ালা বানানোর সুযোগ দিয়েছেন, চুরিদারি করার সুযোগ দিয়েছেন। তো এই পরিস্থিতিতে ওবায়দুল কাদেরও সেই একই পথে হাঁটছিলেন। ছাত্রলীগ নেতারা কিছু কথাবার্তা বলতে চেয়েছিলেন, তারা কোনো কথা বলার সুযোগ পাননি। অর্থাৎ বর্তমানে আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্য হচ্ছে সকলকে ব্যবহার করে যেভাবে হোক ক্ষমতার মসনদ টিকিয়ে ফেলতে পারলে তারা আবার আগের মতো দাপটে ঘুরে বেড়াবেন। তাদের ইচ্ছা এরকম, কিন্তু আসলে সময় সবসময় একরকম যায় না। এখন পরিস্থিতি ভিন্ন। আসলে সব কিছুকে আগে যে মূল্যায়ন করেনি, এখনও যদি মূল্যায়ন না করে ভবিষ্যতে পরিণতি খারাপ হবে, এটাই স্বাভাবিক। এই ছাত্রলীগ নেতারা হট্টগোলের আরও একটি কারণ হচ্ছে আওয়ামী লীগের একজন নেতা, সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক, বর্তমানে এমপি, ওনার ছেলে ছাত্রলীগকে উদ্দেশ্য করে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, আর সেটা নিয়েও তাদের খুব ক্ষোভ ছিল। একটা জিনিস সত্য কথা বললে সকলের মনেই ক্ষোভ আসে। তো এটাকে আসলে ছাত্রলীগ বা আওয়ামী লীগ নেতাদের ভিতরে যতই এটা নিয়ে উষ্মা প্রকাশ করা হোক না কেন, আব্দুর রাজ্জাকের ছেলে বাহবা পাওয়ার যোগ্য। যদিও শোনা যায় পরবর্তীতে আব্দুর রাজ্জাকের ছেলে সেই পোস্টটি সরিয়ে ফেলেছে। তো এর থেকেই বোঝা যায় যে আওয়ামী লীগের ভিতরে এতদিন যে পুষে রাখা ক্ষোভ, কিছু মুষ্টিমেয় কিছু লোকের ইচ্ছামতো দল চালানো এবং তাদের ইচ্ছামতো দলের হালুয়া রুটি খাওয়া, সেটার এখন পরিণতি তারা ভোগ করতে যাচ্ছে। তারা রাজনীতিবিদদেরকে প্রাধান্য না দিয়ে টাকা পয়সাকে প্রাধান্য দিয়েছে। নিজের সাথে কার সাথে সম্পর্ক ভালো সেই জিনিসটাকে প্রাধান্য দিয়ে তারা আজ এই পরিণতির দিকে যাচ্ছে। তাদের বর্তমান তথ্যমন্ত্রী রাজনীতিতে কতটুকু বা রাজনীতি কতটুকু করেছেন আমি জানি না। উনি এখন তথ্যমন্ত্রী। মহিউদ্দিন চৌধুরীর ছেলে, এটা নাবালক ছেলে, মহিউদ্দিন চৌধুরী অবশ্যই নাবালক ছেলে। সেই নাবালক ছেলেকে ২০১৬ সালে আওয়ামী লীগ তার সাংগঠনিক সম্পাদক বানিয়েছিল, তাকে এমপি বানিয়েছে, মন্ত্রী বানিয়েছে, পূর্ণমন্ত্রী বানিয়েছে, অথচ রাজনৈতিক পুরখাওয়া অনেক ছাত্রলীগ সাবেক নেতা বা বর্তমান আওয়ামী লীগ নেতা কেউ মন্ত্রিত্ব পাননি বা মন্ত্রিত্বের স্বাদ কি তারা জানতে পারেননি। কিন্তু মহিউদ্দিন চৌধুরীর ছেলে হিসেবে পরিচিত হয়ে শেখ হাসিনার ইচ্ছায় রাজনৈতিক বুঝুক বা না বুঝুক তাকে একটা গুরুত্বপূর্ণ পদে প্রদান করা হয়েছে। এই যখন অবস্থা হবে তখন একটা দলের আসলে পরিণতি কি হয় তা এখন আওয়ামী লীগ হারে টের পাচ্ছে। শোনা যাচ্ছে আওয়ামী লীগের অনেক নেতা পালিয়ে গেছে, কারণ এত টাকা পয়সা কামিয়েছে, তারা থাকবে কি, তারা তো পালাবেই। এইরকম পরিস্থিতিতে পালানো ছাড়া তাদের উপায় নেই। যাই হোক, এই হলো ঘটনা। আমরা আরও কিছু জিনিস আমরা আজকের দিনে লক্ষ্য করলাম, অর্থাৎ গতকালকে একটা জিনিস সকলের চোখে বা পত্রিকায় নজরে এসেছে। সেটা হচ্ছে যে আওয়ামী লীগের আমলে, অর্থাৎ ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত আওয়ামী লীগের আমলে একজন সেনাপ্রধান ছিলেন জেনারেল ইকবাল। উনি ছাত্র হত্যার বা ছাত্রদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে তিনি ফেসবুকের স্ট্যাটাস উনি লাল করে দিয়েছেন। আমার মনে হয় ইকবাল সাহেব বুঝতে পারছেন ২০১৪ সালে আওয়ামী লীগকে চোখ বন্ধ করে
আওয়ামী লীগকে বাংলাদেশের ক্ষমতায়, রাষ্ট্রীয় ক্ষমতায় বসতে দেওয়াটা উচিত হয়নি। এখন উনি বুঝতে পারছেন, বুঝতে পেরে উনি সকলের সাথে একতা প্রকাশ করছেন। কিন্তু আসল ঘটনা যা হলো, দেশের যা ক্ষতি তা হয়ে গেছে 2014 সাল থেকে। এই ইকবাল সাহেবের জন্য, অবশ্যই ইকবাল সাহেবও দায়ী অনেকে বলতে পারে যে প্রফেশনালিজম উনি দেখিয়েছেন, আসলে এখানে প্রফেশনালিজম কিছু না, অনেক সময় দেশের প্রয়োজন বুঝতে হয়। ইকবাল সাহেব তখন দেশের প্রয়োজন বুঝেও না বোঝার ভান করেছেন, অথবা ইচ্ছাকৃতভাবে বুঝেননি। না বুঝে উনি একটা একনায়কতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ দিয়েছেন। আজকে তার এই ভূমিকার জন্য বাংলাদেশে যে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে সেটাকে উনি এখন ভেতর থেকে বুঝতে পারছেন। বুঝতে পেরে তিনি জনগণের কাতারে এসেছেন এবং তিনি ছাত্রদের সমর্থন করছেন। এটা একটা অবশ্যই পজিটিভ দিক বাংলাদেশের মানুষের জন্য। আমার ধারণা অনেকেই যারা আওয়ামী লীগকে একসময় অন্ধভাবে সাপোর্ট করেছেন তারা সেই জিনিসটা বুঝতে পারবেন। একটা খুনিকে কখনোই সাপোর্ট করা যায় না, একটা খুনির পিছনে কখনো থাকা যায় না, একটা খুনির সাথে সবসময় বসে থাকা যায় না। এটার বাস্তবতাটা সকলকে বুঝতে হবে। কারণ খুনি আজকে সে আপনাকে খুন করছে না, আপনাকে পাশে নিয়ে ঘুরছে, কিন্তু কালকে সে আপনাকে খুন করবে তার প্রয়োজনে। অতএব খুনিকে কখনোই সুযোগ দেওয়া যায় না। আওয়ামী লীগের এই খুনি সরকার আজকে যে অবস্থায় এসেছে, সেই অবস্থা থেকে পরিত্রাণের জন্য অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীর, বর্তমান সেনাবাহিনীরও কিছু ভূমিকা আছে। আমরা জানি না তারা সেই ভূমিকা কীভাবে পালন করবে। তারা অবশ্যই, তাদের প্রথম এবং প্রধান ভূমিকা হচ্ছে যে তাদেরকে যদি রাস্তায় নামানো হয়, তারা জনগণকে একটা গুলিও করবে না। এটা হচ্ছে তাদের প্রথম এবং সর্বোচ্চ ভূমিকা। এই ভূমিকা যদি তারা পালন করে, আমার মনে হয় বাংলাদেশের জনগণ বাকি কাজটা করতে পারবে। এরপর আজকে আরও বেশ কিছু ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে যে মার্চ ফর জাস্টিস পালনে গিয়ে ঢাকা হাইকোর্টে কিছু ছেলেকে গ্রেপ্তার করা হয়। সেই গ্রেপ্তারে হাইকোর্টে পুলিশের গাড়ি বাধা দিয়ে দাঁড়ায় একটি মেয়েটি অবশ্যই দেখে যতটুকু বোঝা গেছে যে মেয়েটি বয়স খুব একটা বেশি না। আমি খুব অবাক হয়ে গেছি এই মেয়েটির সাহস দেখে। আসলে এই মেয়েটি না, বাংলাদেশের প্রত্যেকটি ছেলে মেয়ের সাহস দেখে আমি অবাক হয়ে গেছি। এরকম দমন নিপীড়ন, আমার ধারণা অনেকে পরিবার থেকেও বাধা আছে যে তারা যেন এই সব প্রোগ্রামে না যায়, কিন্তু তারপরও তারা রাস্তায় নামছে, তারা এই সব প্রোগ্রামে অংশগ্রহণ করছে, তারা তাদের জাত চিনিয়ে দিয়েছে, তারা তাদের সাহস দেখিয়ে দিচ্ছে। আমরা সাহস হতে পারি না, কিন্তু তারা তাদের সাহস দেখিয়েছে। তাদের এই সাহসকে আমরা সেলুট জানাই এবং আমি তাদেরকে সহায়তা করার জন্য বিএনপির যে সমর্থিত যে আইনজীবী সমিতির লোকজন তারা এগিয়ে এসেছিল। তারা সেই প্রিজন ভ্যান থেকে তাদের গ্রেপ্তার হওয়া ছেলেদেরকে উদ্ধার করে নিয়ে গেছে। এটার জন্য অবশ্যই আইনজীবীরাও সাধুবাদ পাওয়ার যোগ্য এবং ব্যারিস্টার খোকন এবং সহ অন্যান্যরা যারা এই কাজে তারা সহায়তা করেছেন তারা সাধুবাদ যোগ্য। শুধু তারা নয়, আমার মনে হয় সেই একজন দুজনকে তো ছাড়ালে হবে না, দেশের হাজার হাজার ছেলে মেয়েকে তারা ধরে নিয়ে গেছে, তাদেরকেও ছাড়াতে হবে। সেই জন্য কী ব্যবস্থা নেওয়া যায় সেটাই দেখতে হবে। তারপরে আরেকটি বিষয় হচ্ছে যে দেখলাম যে ডক্টর সলিমুল্লাহ খান, অত্যন্ত শ্রদ্ধেয় একজন ব্যক্তি, উনি আজকে সরকারের পদত্যাগ দাবি করেছেন। ওনার কথাটা সঠিক যে যেই সরকার খুনের হুকুম দিয়েছে সেই সরকারের কাছে বিচার চাওয়া যায় না, সেই সরকার বিচার করবে না, এটাই স্বাভাবিক। এবং সরকার প্রত্যেকটা জিনিস অস্বীকার করছে। সরকারের যে বাহিনী যারা গুলি করেছে তারাও অস্বীকার করছে। সব কিছু মিলে বোঝাই যাচ্ছে যে মার্চ ফর জাস্টিস যেই জন্য আয়োজিত হয়েছে সেটা সঠিক সিদ্ধান্ত। কারণ সরকার এই গণহত্যার কোনো বিচার করবে না। তাদের কথাবার্তা আচার আচরণে বোঝা যাচ্ছে তারা চাইছে তাদের গদিটাকে কীভাবে টিকিয়ে রাখা যায়, তারা গদি টিকিয়ে রেখে এরপর দেশের মানুষের উপর আবার প্রতিশোধ নেবে। এবং ডক্টর সলিমুল্লাহ খান যে কথা বলেছেন, এই সরকারের পদত্যাগই হচ্ছে যে এই সমস্যার একমাত্র সমাধান। এবং আমার মনে হয় যে সকল পেশাসেবী যে শ্রেণীর লোকদেরকে অবশ্যই এখন রাস্তায় নামতে হবে। যদি না নামে আসলে বাংলাদেশকে বাঁচানো যাবে না। এই বাংলাদেশের প্রতিটা ইনস্টিটিউট ধ্বংস হয়ে গেছে, সেই ধ্বংস ইনস্টিটিউটকে যদি আবার যদি আগের মতো করতে হয় আমরা সাথে সাথে পাবো না, আমাদের সময় লাগবে। কিন্তু অবশ্যই সকলকে রাস্তায় নামতে হবে। রাস্তায় নেমে ডক্টর সলিমুল্লাহ খানের মতো সকলকেই বলতে হবে এই সরকারের পদত্যাগ চাই। আমি দেখলাম এক ছাত্রীর মুখে যে আমরা এখন আর কোনো কিছু চাই না, আমরা এই সরকারের পদত্যাগ চাই। কারণ এই সরকার আমাদের কোনো কথা শুনছে না, কোনো কথা মানছে না, তারা তাদের মতো করে তাদের স্বৈরতন্ত্র আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটাই সত্য। যাই হোক, সর্বশেষ যে কথাটা বলে আমি শেষ করব সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আজকে ভারতীয় হাইকমিশনার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রী আজকে ভারতীয় হাইকমিশনারকে জানিয়েছেন যে শ্রীলঙ্কা আদলে তাদের গণভবন দখল করে তাদেরকে ক্ষমতাচ্যুত করার একটা প্ল্যান ছিল, তারা সেটা ব্যর্থ করে দিয়েছে। তারা তাদের প্রভুদের কাছে এই তথ্যটা জানিয়েছে, প্রভুরা তাদেরকে কিভাবে হেল্প করবে। প্রভু হচ্ছে ভারত এই সরকারকে 2014 সাল থেকে এই পর্যন্ত টিকিয়ে রেখেছে। এটা মানে গোপন কিছু না, এটা ওপেন সিক্রেট।
ফ্রাস্ট্রেটেড। ভারত যত কথাই বলুক, আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা যেভাবেই বুঝাক না কেন, এটা বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ জানে। এবং আজকে প্রধানমন্ত্রী ভারতের হাই কমিশনারকে তার তার ক্ষমতা মানে দখল হয়ে যেত, তাকে উচ্ছেদ করা হতো, এইসব কথা উনি কিন্তু অন্যান্য ইউরোপিয়ান কমিশনের কোনো জার্মানি রাষ্ট্রদূত দেখা করতে গেলেন, স্পেনের রাষ্ট্রদূত দেখা করতে গেলেন, অন্যান্য রাষ্ট্রদূত কারো কানে কোনো বললেন না, তিনি আজকে ভারতের রাষ্ট্রদূতকে বললেন। এতেই প্রমাণ করে তিনি তার প্রভুকে জানিয়েছেন যে উনি এখন নিরাপদ না, ওনাকে এখন নিরাপদ করতে হবে। এই নিরাপদ করার জন্য ওনাকে যত ধরনের লজিস্টিক সাপোর্ট দরকার সব সাপোর্ট করতে হবে। এর থেকে প্রমাণিত হচ্ছে যে আন্দোলন সঠিক পথে আছে, আন্দোলনে সরকার অবশ্যই বিপাকে, এবং সরকার এত চাপ সামলাতে পারছে না। তাদের বহু বিদেশি প্রভুকে এখন বিদেশি প্রভুর সরাসরি হস্তক্ষেপ চাচ্ছে, কিন্তু আমার মনে হয় না এখন এই পরিস্থিতিতে বিদেশি প্রভু সরাসরি হস্তক্ষেপ শেখ হাসিনা পেতে পারেন। তবে একটা জিনিস যেটা আমাদের কাছে একটা মানে আকাশে বাতাসে একটা খবর রয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ বাহিনীতে প্রচুর ভারতীয় অনুচর রয়েছে, এবং প্রচুর ভারতীয় বাংলাদেশে কাজ করে এই এজেন্ট হিসেবে। এরা যদি রাস্তায় নেমে যায় এবং তারা যদি হত্যাযজ্ঞ শুরু করে, আসলে আমাদের পক্ষে এটা কোলানো সম্ভব না। আমরা অবশ্যই আশা করব আমাদের বিদেশে যারা আছেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অলরেডি সরকারকে চিঠি দিয়েছে, জাতিসংঘ অলরেডি বলেছে যে তারা সব কিছুর প্রমাণ পেয়েছে এবং তারা এই ব্যাপারে ম্যান্ডেট অনুযায়ী ব্যবস্থা নেবে। আরও অন্যান্যরা, বিদেশের অন্যান্য লোকজন কথাবার্তা বলছে। সব কিছু মিলিয়ে বলা যায় যে এখন আমাদের বিদেশিদের একটা সাহায্য দরকার এই সরকার পতনের জন্য। এই অলরেডি আমরা যতটুকু একটা জানতে পেরেছি, একটা খবরের মাধ্যমে DW এর একটা খবর প্রকাশিত হয়েছে, সেখানে বলা হয়েছে যে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ সরকারের সাথে যে একটা বৈঠকের কথা ছিল, তারা সেই বৈঠকটা বাতিল করেছে। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে সরকারকে বৈদেশিক একটা বিশাল চাপের মুখে আছে, এবং বাংলাদেশের আন্দোলন যেটা চলছে সেই আন্দোলনটা আমাদেরকে চালিয়ে যেতে হবে। চালিয়ে গিয়ে এই সরকারের পতন অবশ্যই ঘটাতে হবে। এই সরকারের পতন যদি না ঘটে, বাংলাদেশে কোনো জাস্টিস প্রতিষ্ঠিত হবে না। বাংলাদেশের আদালত এই মুহূর্তে সরকারের আজ্ঞাবহ, আমরা জানি না আদালতে, তারপরেও আমরা আশা করি যে এর ভিতরে কোনো না কোনো সাহসী বিচারক আমরা দেখতে পাবো। আর যদিও এই মুহূর্তে গত 15 বছরে আমরা সেই ধরনের সাহসী কোনো কিছু দেখতে পাইনি, যদি আমরা দেখতে পাই সেটা আমাদের জন্য সৌভাগ্য। আর যদি দেখতে না পাই তাতেও কোনো সমস্যা নেই। আমাদের ছাত্ররা যে আন্দোলন চালিয়ে গেছে, আমাদের সকলে মিলে এই আন্দোলনকে চালিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে এবং তাদেরকে সহায়তা করতে হবে। এই আন্দোলন যদি ব্যর্থ হয়, বাংলাদেশ ব্যর্থ হবে। বাংলাদেশকে যদি আবার স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাঁড়াতে হয়, অবশ্যই বর্তমান আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার পতন লাগবে। পতন না হলে বাংলাদেশে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র থাকতে পারবে না। ভারতের কররাজ্য ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়েছে অলরেডি। আমরা ভারতের এই দুঃশাসন, অর্থাৎ ভারতের মদতপুষ্ট এই সরকারের দুঃশাসন থেকে আমরা মুক্তি চাই। আমরা জানি না কি ঘটবে, তবে আমরা আশা করছি আমরা খুব শিগগিরই কোনো ভালো কিছু দেখতে পাবো। ধন্যবাদ।